পরিবার দাঁড়িয়ে আছে। মর্গ থেকে লাশ বের করে নিয়ে আনা হয়েছে। পরিবারের সদস্যদের সামনে এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন, কারণ তারা তাকিয়ে দেখছে যে তাদেরকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করানো হয়েছে যে সত্যকে তারা সবসময় হয়তো কল্পনাই দেখেছে, মৃত্যু। তারা তাকিয়ে দেখছে যাকে, সে ছিল তাদের মা, যার লাশ এই মুহূর্তে স্ট্রেচারে রাখা ঢাকা অবস্থায়। সেই ভদ্রমহিলা মাঝবয়সী, পানিতে ডুবে মারা গেছেন। পানিতে ডুবে মারা যান, কিন্তু তার লাশ যখন ভেসে উঠে মানুষজন মনে করেছিল তিনি জীবিত আছেন। এই জন্য তাকে নিয়ে আনা হয়েছিল। কিন্তু এমন অবস্থায় যখন কোনো ডেড বডি নিয়ে আনা হয়, সেই ডেড বডিকে তো আর এইভাবে ছাড়পত্র দেওয়া যায় না, যেটা খুবই নর্মাল ডেথ। পুলিশি কারবাই ঘটে। অন্যান্য সমস্ত কিছু করার পরে ময়না তদন্ত অনেক কষ্টে তারা এড়ায়, কারণ এটা ছিল নিছক একটা দুর্ঘটনা। ভদ্র মহিলার মৃগী রোগ ছিল। তিনি যে পুকুরে গোসল করতে নেমেছিলেন, ওই সময় তার মৃগী রোগের ওই লক্ষণটা দেখা দেয়, আর তখনই এই দুর্ঘটনাটা ঘটে। তিনি পানিতে যখন তলিয়ে যান, লোকজন ঝাঁপিয়ে পড়েও তাকে আর নাগালে পায়নি। দু একজন বলেছিল যে তার একটু স্পর্শ করতে পেরেছে, কিন্তু ব্যাস ওইটুকুই। কিছুক্ষণ পরে যখন পুকুরের একদিকে যখন তার নিথর শরীরটা ভেসে ওঠে, তখনই তারা তাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে। এই পুকুরটা কিন্তু শহরেরই ছিল। এই শহর, যে শহরের এখন চারপাশে অট্টালিকা, ওই সময় এই শহরের পুকুরও ছিল। সময় অনেক আগের। এখন মহিলার লাশকে তাদেরকে নিয়ে যেতে হবে। তারা ডিসাইড করেছেন তারা গ্রামে নিয়ে যাবেন, কিন্তু এই পর্যায়ে লাশ সম্পূর্ণভাবে ওই একই অবস্থায় রয়েছে। তার গোসল হয়নি, কোনো কিছু হয়নি। স্ট্রেচার থেকে যখন সেই লাশকে অ্যাম্বুলেন্সে তোলা হলো, লাশ তোলা হলো চাটাইয়ে করে বেঁধে। পরিবারের সদস্যরা তাকিয়ে দেখছে তাদের মা, যিনি এত সুন্দরভাবে চলাফেরা করতেন, তাকে এখন চাটাইয়ের বস্তা রাখা হচ্ছে। বললাম না, সত্য অত্যন্ত কঠিন। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো এবং সেই লাশ নিয়ে তারা নিজেদের বাড়িতে এসে পৌঁছালেন। গোসলের ব্যবস্থা করতে আরো সময় লাগবে। অন্যান্য জিনিসপত্র ব্যবস্থা করা হয়ে গেছে। লাশের খাটিয়া শোয়ানো হয়। স্বাভাবিকভাবে লাশের আশপাশে মানুষ কিছুটা দূরত্ব নিয়ে অবস্থান নেয়। কেন অবস্থান নেয় মানুষ? একটা লাশকে তো আর যে কোনো জায়গায় একা ফেলে রাখা যায় না। কেন যায় না একা? কেন? কারণ সে তার উঠে দাঁড়াবে না। লাশ তার উঠে দাঁড়াবে না, তাই না? সে তো মৃত। সে উঠে দাঁড়িয়ে কাউকে ডাকবে না। সে উঠে দাঁড়িয়ে কোনো দিকে হেঁটে যাবে না। সে মৃত। মানুষের কথাও সে শুনতে পায় না এখন। এমন এক দুনিয়াতে সে কিভাবে গিয়েছে সে তখনও সেটাই হয়তো ভাবছে। এদিকে চোখের সামনে নিথর দেহটা পড়ে রয়েছে। যারা সেখানে বসেছিল তাদের ভিতর থেকে একজন লক্ষ্য করলো, মনে হলো লাশটা একটু নড়ল। লাশের আশপাশে যারা অবস্থান নিয়েছে তারা কেউ পুরুষ নয়, কিন্তু তারা সকলে নারী। কেউ বয়স্ক, কেউ মাঝবয়সী, কেউ তার সমবয়সী, কেউ আরো কম বয়সী। যিনি খেয়াল করেছেন তিনি মাঝবয়সী একজন মহিলা। তার কেন জানি মনে হলো লাশের পেটটা একটু নড়ে উঠলো, যেভাবে মানুষ নিঃশ্বাস নেয় অথবা ছাড়ে ওইভাবে। ওই মনে হওয়ার পরে যখন তিনি পাশের একজনকে বললেন, সে একজন থেকে দুজন থেকে তিনজন বলাবলি শুরু হয়ে গেল। মাঝ বয়সী সেই মহিলার লাশ নাকি নড়াচড়া করে। কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি, ছড়িয়ে পড়ল। আরো মানুষ আসে, দেখে কই লাশটা নড়াচড়া করে না এখন। তুমুল ভাবে বকা দেওয়া হলো সেই মহিলাকে, কিন্তু সেই মহিলা নিজে দেখেছে
নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো করে লাশ শ্বাস নিচ্ছে। এখন যখন গোসলের সময় এলো, যারা গোসল করাতে লাগলো তারা দুটি ব্যাপার লক্ষ্য করলো। স্বাভাবিকভাবে সে পানিতে ডুবে মারা গিয়েছিল, পানি থেকে পেট থেকে পানি বের হবেই, কিন্তু তার পেট থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছিল। যেমন মানুষ ঢেকুর তুলে, তেমন মানুষ খাবার খেলে যেভাবে ঢেকুর তুলবে সেইভাবে। অন্য কোনো দিক দিয়ে কিন্তু আর কোনো রকমের সমস্যা দেখা দেয়নি। কিন্তু দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সে মারা গিয়েছে অনেক আগে, প্রায় 2 দিন হলো সে মারা গিয়েছে, কিন্তু এখনো তার শরীরে কোনো না কোনো অংশ একেবারে এই সতেজ আর গরম। যারা গোসল দিচ্ছেন তাদের ভেতরে একটা ভীতি কাজ করতে লাগলো, কারণ তারা কিছু ব্যাপার তো বোঝেন, কিছু ব্যাপারে তারা জানেন। তখন তার নখ পরিষ্কার করা হচ্ছিল এবং কাপড় পরানোর সময় হয়ে এসছে। যখন নখ পরিষ্কার করছিল তিনি খেয়াল করলেন হাতের আঙ্গুলটা একটু নড়ল তার। হতে পারে মৃতদেহ স্প্যাজমের কারণে বিভিন্ন রকমের কন্ডিশন বা বিভিন্ন রকমের সাইন শো করে, কিন্তু তার কথা হচ্ছে ওই আঙ্গুল নড়াটা ছিল ট্যাপ করা, মানে একবার নড়েনি, যেন ইঙ্গিতপূর্ণ একটা ইশারা দেওয়ার মতো করে ওই আঙ্গুলটা ট্যাপ করেছিল বা নড়েছিল। এই জন্য তিনি হাত ছেড়ে লাফিয়ে উঠেছিলেন। অন্যান্য সিনিয়র যারা ছিলেন তারা তাকে বললেন যে তাহলে তুমি এক কাজ করো, তোমার এই কাজ করার দোকানে তুমি বাইরে যাও। যখন তাকে কাপড় ভালো করে পরানো হচ্ছিল, ওই সিনিয়রদের ভেতর থেকে একজন স্পষ্ট শুনতে পান নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার শব্দ। এই কথাটা যদি তিনি এখন বাইরে বলে দেন, এই কিছুক্ষণ আগে যে একজনের সাথে একটা ঘটনা ঘটলো, ইঙ্গিতপূর্ণ ট্যাপিং তার হাতের উপরে, এটা এখন চারপাশে ছড়িয়ে যাবে। কারণ একটু আগেই তো একটা বদনামি উঠেছিল, কিন্তু সেটা যে বদনামি নয়, এখন কিন্তু সেই সিনিয়র ব্যক্তি সেটা বুঝতে পারছেন। শুধু একা সেই সিনিয়র ব্যক্তি তা বুঝেননি, অন্য যারা সেখানে অবস্থান করছেন, অন্যান্য সিনিয়র যারা রয়েছেন, যারা গোসলের দায়িত্ব পালন করছেন, তারা সকলেই কিছু না কিছু লক্ষ্য করেছেন, যা প্রমাণ দেয় উদ্ভট অথবা আদিভৌতিক কোনো ঘটনা ঘটছে, যা সাধারণ ঘটনা নয়। তাকে ভালো করে কাফনে জড়ানো হলো। কাফনে জড়ানোর পরে তারা সচরাচর করে কি, যে চুলগুলোকে খুব সুন্দর করে কাপড়ে পেঁচিয়ে সে চুলকে বুকের কাছাকাছি এনে রাখে। কিন্তু যতবারই তারা সেই চুলকে বুকের কাছাকাছি এনে রাখে অথবা গলার কাছে রাখে, ততবারই চুল সেই জায়গা থেকে সরে যাচ্ছে, যেভাবে কাপড়ে পেঁচানো ছিল ওই অবস্থাতেই। চুল কখনো সোজা হয়ে থাকবে না, চুল কখনো নির্দিষ্ট দিকে যাবে না। এ হচ্ছে মৃত মানুষ, সে জীবিত নয়। তার চুল যদি কেউ কেটেও ফেলে, কোনো কিছু তো যায় আসে না। সেই চুলকে যখন ভালো করে পবিত্র করে গোসল দেওয়ানোর পরে শুকিয়ে যখন কাপড়ে পেঁচিয়ে বারবার তার বুকের উপরে রাখা হলো, চুল সরে যাচ্ছে, সরে ঠিক দাঁড়িয়ে যাচ্ছে, রীতিমতো দাঁড়িয়ে যাচ্ছে, বলতে দাঁড়িয়ে নয়, টান টান হয়ে যাচ্ছে চুলগুলো। লক্ষ্য করলেন, তারা বলা বলি করলেন, এরপর তারা ডিসাইড করলেন চুল বাঁকিয়ে মাথার নিচে দিয়ে দিবেন। এখন চুল বাঁকিয়ে যখন মাথার নিচে দিতে যাবেন তারা, সেই সময় লক্ষ্য করলেন এখন মাথা উঠাতে দিচ্ছে না, মাথাটা আজব ভাবে ভার। এখন মনে হলো তিনি নাক টান দিলেন। মানুষের সর্দি লাগলে নাক যেভাবে টান দেয় না, ওই সর্দির ওই সিমটম সহ একটা শব্দ হয়, অনেকটা তরলীকরণ শব্দ, এইরকম শব্দ হলো নাক টান দেওয়ার, যেন নাকের ভিতরে অজস্র অজস্র কফ জমে গেছে, পানি জমে গেছে, ঠিক ওরকম শব্দ। যার হাতে মাথাটা ছিল সে মাথাটা ফেলে দিল সাথে সাথেই, কারণ আতঙ্কে সরে যায় মানুষ। 2 বার নাক থেকে টান দেওয়ার মতো শব্দ আসে, মানে জোর করে নিঃশ্বাস নেওয়ার শব্দ।
মরা লাশ নড়াচড়া করছে আর নিঃশ্বাস নিচ্ছে, ঘটনা কি? এ কোনো মতে জীবিত না, এ জীবিত হতে পারে না, সম্ভবই না। তারা পরবর্তীতে পুরোপুরি সুন্দর করে সাজিয়ে, খুব দ্রুত পুরোপুরি সুন্দর করে তাকে সাজিয়ে দেয় কাফনে, এবং সেখান থেকে তারা প্রস্থান নেয়। তারা তখন পর্যন্ত জানতো না যে এরপরের ঘটনাগুলো কি। তাকে যখন কবরে নামান তার স্বামী নিজে, তার স্বামী যখন তাকে কবরে নামান, সেই সময় অন্য লোকও ছিল, উনার অত বেশি ওজন ছিল না, কিন্তু উনার স্বামী এবং আরেকজন ব্যক্তির পক্ষে ওনাকে নামানো কঠিন হয়ে গিয়েছিল বিধায় আরো একজন নামে, কিন্তু সেও পারছিল না। 4 জন নামে এবং 4 জন পারছিল না। 4 জন কবরের ভেতরে এবং বাড়ি থেকে আরো কয়েকজনের সাহায্য নিয়ে সেই লাশ মাটিতে নামানো হয়। যখন তার স্বামী ঠিক নিয়ম অনুযায়ী তার স্ত্রীর লাশকে সুন্দর করে রাখতে যাচ্ছিলেন, তখন তার স্বামী নিজে টের পান একটা মানুষ ঘুমন্ত অবস্থায় যদি নিঃশ্বাস নেয় এবং ছাড়ে, এবং ওই নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার সময় যদি কোনো রকমের শব্দ করে, এরকম, ঠিক এরকম একটা শব্দ করলো। তার স্বামী তো শুনেছেন, সেই ভদ্রলোক তো শুনেছেন, ওই কবরে থাকা বাকি 3 জনও শুনেছে তা। একজন একজন করে সবাই উঠে গেল, রয়ে গেল কেবল স্বামী, তার মায়ার টান। ভয় তো তিনি পাবেন না, এমনকি এই মুহূর্তে যদি লাশ দাঁত বের করে তার হাত পা কোনো কিছু চিবিয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, তাতেও তিনি ভয় পাবেন না। তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, এটাই শেষ বিদায়। বাঁশ দিয়ে চাটাই দিয়ে যখন মাটিগুলো ঢেলে দেওয়া হবে, আর কোনো উপায় থাকবে না। ঘন্টা খানেকের ভেতরেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর কিছুদিন পর একেবারে নিশ্চিহ্ন। দুনিয়ার মায়া ত্যাগ করে লোকগুলো চলে যায় এমন এক জায়গায়, যে জায়গা থেকে মানুষ কখন আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তিনি যখন উঠেন, তিনি আরেক দফা টের পান ওই করে ওঠাটা শব্দ, নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ারও শব্দ। তিনি তার স্ত্রীর চেহারার দিকে তাকালেন, কি মনে করে যেন চেহারাটা অল্প একটু খোলা, অল্প একটু খোলা। যেইভাবে তিনি তার স্ত্রীর চেহারা দেখতে দেখতে উপরে উঠছিলেন, সেই সময় তার কেন জানি মনে হলো তার স্ত্রীর ঠোঁটে একটা হাসি। এক চোখ বন্ধ করে যদি আমরা হাসি না, ওই হাসিটা কেমন হবে? ঠিক ওই এক চোখ বন্ধ করে দেওয়া হাসি। তিনি উঠলেন, ওই সমস্ত সিনারিও তার মাথার মধ্যে কাজ করছিল। এটা কিভাবে সম্ভব? তার স্ত্রীর তো এরকম হওয়ার কথা না। তার স্ত্রী একদম ভালো মানুষ, সে কখনো কোনো ভুল করেনি, কোনো কিছু করেনি। তাহলে এই কি কুলক্ষণ? তিনি একজনের সাথে কথা বলছিলেন তখন, তাকে তিনি বলছিলেন যে তিনি এই ঘটনাগুলোকে নিজের চোখে দেখছেন। তখন পর্যন্ত তিনি জানেন না গোসলের সময় দেওয়া ঘটনাগুলো কি, কারণ সেই কথাগুলো কেবল ওই মহিলাদের কাছেই যারা গোসল করিয়েছেন। যার সাথে তিনি কথাগুলো শেয়ার করেছিলেন, তিনি বলেছিলেন বাইরে যাতে কাউকে না বলা হয়। তার দাফন সম্পন্ন হয়। তার দাফন সম্পন্ন হওয়ার পরে তারা বাড়িতে ফিরে যান, এবং 3-4 দিন পরেই মোটামুটি সমস্ত কথা এদিক সেদিক মিলিয়ে এই কথা ও কথা, এই কান ও কান হতে হতে পুরো ঘটনা চাওর হয়ে যায়। বদনামি উঠেছিল যে মহিলার মনে হয় তাহলে কোনো সমস্যা রয়েছে, অথবা যে কয়দিন মর্গে ছিল ওইখানেই হয়তো কোনো ঘটনা ঘটেছে, হয়তো কোনো জিন, ভূত, দেও, দানব, পরী, পিশাচ ওই লাশের উপর ভর করেছে, নয়তো ওই লাশ নিজেই দেও, দানব বা রাক্ষসে পরিণত হয়ে গেছে। কারণ তিনি মারা গিয়েছেন পুকুরের তলদেশে। পুকুরের তলদেশ এক এমন জায়গা, শীতল, নিকষ কালো আর কাদামাটির এক মিলনস্থল। ওইখানে যদি মানুষ পৌঁছায়,
জীবিত অবস্থায় তো ভয় পাবে, আর মৃত অবস্থায় যদি সে সেখানে যেয়ে পৌঁছায়, যখন তার মৃত্যু প্রায় আসন্নই, তখন কেমন লাগবে?